হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত দুইটা লেকচারে আমরা চাকরি খাতে কিভাবে মোট আয় নির্ণয় করতে হয়, কিভাবে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। সো আজকের লেকচারটাতে আমরা শিখব কিভাবে কর রেয়াত নির্ণয় করতে হয়, অর্থাৎ এটা আমাদের লেকচার নম্বর 3। সো চলেন কর রেয়াত বিষয়টা সম্পর্কে আগে একটু বুঝি। কর রেয়াত বিষয়টা কি? কর রেয়াত মানে হচ্ছে কর ছাড়, কিছু টাকা কর মওকুফ পাওয়া। এটা কেন আমরা বের করছি? যখন আপনার ট্যাক্সের পরিমাণটা নির্ণয় করা হবে, অর্থাৎ কর দায় যেটাকে আমরা বলি, কর দায় অর্থাৎ আপনার ট্যাক্সের হিসাবটা যখন করা হবে যে এত টাকা আপনার ট্যাক্স এসেছে, তখন আমরা কিছু টাকা কি পাবো? কর ছাড় পেয়ে যাব, অর্থাৎ কর মওকুফ পেয়ে যাব। তখন ওই আপনার যত টাকা ট্যাক্স আসবে সেখান থেকে আপনি সেটা কি করে দিতে পারবেন? মাইনাস করে দিতে পারবেন। এইটাকেই আমরা বলছি কর রেয়াত। ঠিক আছে, এটা আমাদেরকে আসলে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে আগে। সো এই কর রেয়াতটা মূলত কত টাকা আসবে সেটা ডিপেন্ড করে তিনটা লিমিটের উপর। কয়টা লিমিটের উপর? তিনটা লিমিটের উপর ডিপেন্ড করে। যে লিমিটের অ্যামাউন্টটা ছোট হবে, কম হবে, সেটি হবে আপনার কর রেয়াতের পরিমাণ। তার মানে এই তিনটা লিমিট আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে চলেন আমরা 1 নম্বর লিমিটটা আগে বুঝি। 1 নম্বর লিমিটটা কি বলেছে? যে কর অব্যাহতি প্রাপ্ত আয় ব্যতীত মোট আয়ের 3%। কর অব্যাহতি প্রাপ্ত আয় ব্যতীত মানে বাদে, তার মানে কর অব্যাহতি প্রাপ্ত আয়টা কোনটা সেটা আমাকে জানতে হবে। চাকরি খাতে আয় নির্ণয় অধ্যায়ের এই কর অব্যাহতি প্রাপ্ত আয়টা হচ্ছে, দেখবেন প্রশ্নে লেখা থাকে যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়েছে। অর্থাৎ আমরা যে ব্যক্তির মোট আয় নির্ণয় করছি, সে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কি করে দান করেছে, কিছু টাকা দান করছে। এটা যে কোনো ধরনের ত্রাণ তহবিল হইতে পারে প্রধানমন্ত্রীর। ওই যে পরিমাণ টাকাটা আমরা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করতেছি, যে ব্যক্তি দান করেছে, এইটাই হচ্ছে আমার কর অব্যাহতি প্রাপ্ত আয়। অর্থাৎ এই টাকাটার উপর আপনার কি দিতে হবে না? ট্যাক্স দিতে হবে না। সেই টাকাটা বাদ দিয়ে মোট আয়ের কত পার্সেন্ট? 3%। তার মানে মোট আয় কোনটা? ওই যে আমরা চাকরি খাতে যেভাবে মোট আয়টা বের করেছে, অর্থাৎ চাকরি হাতে আমরা যে মোট আয়ের টেবিলটা আমরা নির্ণয় করেছি না ভাইয়া, এই যে টেবিলটা লেকচার 1 নাম্বার আমরা যেটা শিখেছি, সেটি হচ্ছে আমাদের কি চাকরি হতে মোট আয়। তার মানে কোন টাকাটা মোট আয়? সেটা হচ্ছে এই যে দেখেন, ওই যে চাকরি হতে আয়ের 3/1 অথবা 4,50,000 টাকা, দুইটার মধ্যে যে টাকাটা কম, সেই টাকাটা আমার টোটাল আয় থেকে মাইনাস করে যে টাকাটা থাকতেছে আমার হাতে, সেটাকে আমরা কি বলতেছি? চাকরি হতে মোট আয় বলতেছি। এই টাকাটা থেকে বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে? ওই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান, সেই টাকাটা বাদ দিয়ে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটার কত পার্সেন্ট ধরতে হবে? 3% ধরতে হবে। বুঝতে পেরেছেন? এখন এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা কি? অনেক বইয়ে দেখবেন যে এই যে 3/1 অথবা 4,50,000 যে দুইটা লিমিট, এই টাকাটা মাইনাস করে যেটা থাকতেছে এইটাকেই মোট আয় বলা হইতেছে। অনেক বই দেখবেন এইভাবে করছে। কিন্তু আবার কিছু বই যদি আপনি ধরেন, দেখবেন ওই যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে টাকাটা দান করে না, এইটাই এই টাকাটা থেকে কি করে দেয়? বাদ দিয়ে দেয়। বুঝতে পারছেন? যে বাদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, এই টাকাটা তারা এখান থেকে কি করে দিচ্ছে? মাইনাস করে দিচ্ছে। মাইনাস করে দিয়ে যে টাকাটা আমার অবশিষ্ট থাকবে, সেইটাকেই আমরা বলি হচ্ছে চাকরি হতে মোট আয়। তখন আমরা এই টাকাটা এখানে লিখব না, আমরা লিখব কোথায়? এই জায়গাটাতে, যে চাকরি হতে মোট আয়, অর্থাৎ এই লাইনটা। বুঝতে পারছেন বিষয়টা? কিছু বইয়ে দেখবেন এইভাবে করা থাকে, আবার কিছু বইয়ে এই জায়গাটাতেই তারা মোট আয় বলতেছে। সো আপনি যদি এই মোট আয় থেকে মোট আয় নির্ণয়ের টেবিলেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকাটা মাইনাস করে দেন, তাহলে আর আপনার কিন্তু ওই যে কর রেয়াত নির্ণয়ের টেবিলটাতে আর কোনো ধরনের টাকা মাইনাস করতে হবে না। কারণ আমরা কিন্তু অলরেডি কি করছি? মাইনাস করে নিয়ে আসে পড়ছি এই টাকাটা। বুঝতে পারছেন বিষয়টা?
তখন আপনি এই টাকাটার উপরই ডিরেক্টলি কত পার্সেন্ট ধরে ফেলবেন? 3% ধরে ফেলবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ মোট আয় নির্ণয় টেবিলে যদি মাইনাস করেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা, তাহলে এইখানে মাইনাস করার পর যে টাকাটা থাকবে সেটার উপরে 3%। বাট ওইখানে যদি আপনি মাইনাসটা না করেন, তাহলে এখানে কিন্তু আপনাকে মাইনাস করে 3% কী করতে হবে? দেখাইতে হবে। দেখেন, ঘুরে ফিরে এইখানে টাকার অ্যামাউন্টটা কিন্তু ওই একই টাকায় আসবে, ঠিক আছে? সো দুইটা নিয়মই কিন্তু সঠিক। সো এইটা দেখে আসলে কনফিউশন হওয়ার কোনো কারণ কিন্তু নাই। ওকে, সো এইটা গেল আমার প্রথম লিমিটের পরিমাণ, যে মোট আয়ের 3%, কর অবধিপ্রাপ্ত আয়টা বাদ দিয়ে। ওকে, অর্থাৎ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকাটা আপনি বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটার 3%। এইবার আসেন 2 নাম্বার পয়েন্ট, অর্থাৎ 2 নাম্বার লিমিট। সেটা কি? ওই যে আমরা বিনিয়োগ ভাতা বের করেছি না ভাইয়া, মনে আছে? আমরা যে বিনিয়োগ ভাতাটা বের করেছি, এই যে আমাদের লেকচার 2-এ আমরা যে বিনিয়োগ ভাতাটা বের করেছিলাম, যে টাকাটা আমরা পেয়েছিলাম এখানে, এই টাকাটার উপর কত পার্সেন্ট ধরতে হয়? 15% ধরতে হয়। অর্থাৎ মোট বিনিয়োগ ভাতার উপর 15%, যে টাকাটা আসবে সেটা আমরা এখানে লিখব। আরেকটা লিমিট, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা, অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ কর রেয়াত পায় হচ্ছে 10 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? অর্থাৎ এর বেশি সে কর রেয়াত পাবে না। এইবার এই 3টা লিমিটের মধ্যে সুতরাং দিয়ে লিখব যে নির্ণেয় কর রেয়াত এই ক, খ এবং গ এর মধ্যে যেটি কম, অর্থাৎ এই 3টা টাকার মধ্যে যে টাকাটাই কম হবে সেটাই হচ্ছে আপনার কি? কর রেয়াতের পরিমাণ। অর্থাৎ এই টাকাটাই আপনি যখন আপনার কর দায় নির্ণয় করা হয়, তখন আপনি কি পেয়ে যাবেন? মাফ পেয়ে যাবেন, অর্থাৎ ছাড় পেয়ে যাবেন, মৌকুফ করে দিবেন আপনি। বুঝতে পেরেছেন? সো এইটাই হচ্ছে ভাইয়া কর রেয়াত নির্ণয়। দেখেন, এটা জাস্ট আমরা চাকুরি খাতে আয়ের জন্য করছি, ঠিক আছে? অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু কর রেয়াতের মানে করার সিস্টেমটা একটু চেঞ্জ হয়, এখানে অনেক ধরনের পয়েন্ট আসে। বুঝতে পেরেছেন? অর্থাৎ কর অব্যাহতিপ্রাপ্ত আয় যেটা, আমি সেটার কথা বলছি। এখানে তো আমরা দেখাইলাম যে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, এইরকম আরও কিছু আয় আছে যেটা আমাদেরকে মাইনাস করতে হয়। সো এইগুলো আমরা পরের লেকচারে আমরা দেখব। সো নেক্সট লেকচারে আমরা আলোচনা করব কিভাবে কর দায়টা বের করতে হয়। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।